দর্শক ঘটা করে ঘোষণা দিয়ে গণমাধ্যমে ব্যাপক খবর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ করে বিভিন্ন ছবি পোস্ট করে একটি বিশেষ একাধিক জাহাজ গাজার উদ্দেশ্যে ফিলিস্তিনি মানুষদের সাহায্য করার জন্য তাদের জন্য ত্রাণ নিয়ে যেমন যাওয়া হচ্ছিল, তেমনি একটা বার্তা দেয়া ইসরায়েল এবং পৃথিবীর কাছে একটা বার্তা দেয়া যে বিভিন্ন দেশের 500 জন নাগরিক সেই জাহাজে ছিলেন। তারা একটা বার্তা দিতে চান যে পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ঘটনাটা ঘটেছে এরই মাঝে গাজার পথে যাওয়া জাহাজটা যখন 118 কিলোমিটার দূরে পৌঁছাতে তার আর 118 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে, সেই মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনী সেই জাহাজ ঘিরে ফেলেছে এবং সেই জাহাজের সমস্ত সার্ভার এবং কানেকশন তারা এক ধরনের আক্রমণ করেছে এবং সেগুলোকে অকেজো করে দিয়েছে। এটাকে বলা হচ্ছে গাজার প্রাথমিক পর্যায়ে একটা সাইবার হামলা এবং এর পরবর্তীতে যেটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা হচ্ছে যে সেই জাহাজটা ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে। সেরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে। যমুনা টেলিভিশন সেই জাহাজ থেকে লাইভ করে জাহাজের অবস্থা বোঝানোর চেষ্টা করেছে কি হচ্ছে সেখানে, এবং সেখানে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার শহীদুল আলম আছেন বাংলাদেশের পতাকা নিয়ে। শহীদুল আলমের ভাগ্যে কি হতে চলেছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভয়াবহ কাণ্ড ঘটছে। গণমাধ্যম যেটা বলছে, গণমাধ্যমের শিরোনামটা ঢাকা পোস্টের এই ব্যাপারে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে সমুদ্র ফটিলা বহরের 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। এনটিভি যেটা খবর করছে সেটা হচ্ছে যে এনটিভি বলার চেষ্টা করছে বুকে আবু সাইদের ছবি হাতে বাংলাদেশের পতাকা, গাজার পথে শহীদুল আলম। শহীদুল আলম গাজার পথে গিয়েছে। ঢাকা পোস্ট বলছে যে সেই জাহাজ দুটো ঘিরে ফেলেছে। আগে ঢাকা পোস্ট কি বলছে একটু বোঝার চেষ্টা করি। যমুনা টেলিভিশনও, আপনি যমুনা টেলিভিশনেরও একটা নিউজ দেখে নিতে পারেন। সেখানে যমুনা টেলিভিশন লাইভে, তার লাইভের স্ক্রিনশট তারা 4 সিসিটিভি ফুটেজে ওয়েব ক্যামে তারা দেখাচ্ছে 4টা স্ন্যাপ। সেই 4টা না 5টা 6টা স্ন্যাপ দেখাচ্ছে। সেই 6টা স্ন্যাপে সেখানে জাহাজের পরিস্থিতি কি সেটা বোঝানোর চেষ্টা করেছে এবং সেখানে তারা বলছে যে এই জাহাজ ঘিরে ফেলেছে এবং জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটাতে পারে ইসরায়েলি নৌবাহিনী। ঢাকা পোস্ট যেটা বলছে সেটা হচ্ছে যে সমুদ্র ফ্লোটিলা বহরের 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। 2টি জাহাজই ঘিরে ফেলেছে। বৃহস্পতিবার সকালে যখন এই জাহাজটা পৌঁছার কথা তখন 118 কিলোমিটার দূরত্বে থাকাকালীন ইসরায়েলি নৌবাহিনী তাদেরকে ঘিরে ফেলেছে। তাদের সমস্ত যে কানেকশন সেই কানেকশনগুলো নষ্ট করে দিয়েছে এবং জাহাজকে ডুবিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, জাহাজকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। সেখানে কি বলা হচ্ছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সমুদ্র ফটিলা বলছে গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে। বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে 118 মাইল দূরে অবস্থান করা সমুদ্র ফটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। গাজা অভিমুখে এই মিশনের আয়োজকরা বলছেন ইসরায়েলি 2টি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরের 2 জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলেছে এবং এর আয়োজকরা জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। জরুরি পরিস্থিতি সমুদ্রে যদি ঘোষণা করা হয় তাহলে বুঝতে হবে যে সেই জাহাজ দুটো এখন মহা বিপদে। কি ঘটতে পারে? সেই জাহাজে কি বোমা হামলা হবে? সেই জাহাজ মানে টেকনিক্যালি তাদের বিভিন্ন কিছু ব্যবহার করে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটাবে? যে 500 জন পর্যটক রয়েছেন, বিভিন্ন দেশের 500 জন এবং বাংলাদেশের শহীদুল আলম রয়েছেন, তারা জীবনের আতঙ্কের মধ্যে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করার তারা চেষ্টা করছে, কিন্তু সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে তারা সচল করতে পেরেছে। এই জাহাজটা রওনা দিয়েছে ইতালি থেকে রওনা দিয়ে তারা গাজার পথে রয়েছে।
সেখানে এনটিভি যেটা বলছে শহীদুল আলম সম্পর্কে, সেখানে বলা হচ্ছে ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিয়ার বৃহত্তর জাহাজ কনসায়েসের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম। তার পরনে জুলাই শহীদ আবু সাইদের খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা। তিনি গত জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে 16 জুলাই নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে আবু সাইদ, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী। তার ছবি বুকে আঁকা, টি শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন এবং হাতে বাংলাদেশের পতাকা। অর্থাৎ তিনি এক ধরনের ঘোষণা দিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে, এটা গত 2-3 দিন ধরেই এই আলোচনাটা চলছে এবং এই আলোচনাটা বিশ্বব্যাপী যেহেতু হচ্ছে, সেহেতু এই ধরনের মানে সাজ রব নিয়ে যে জাহাজ দুটো গাজায় যাচ্ছে একটা বার্তা দেওয়ার জন্য পৃথিবীকে, সেই জাহাজের গতিপথ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা এখন ইসরায়েল করছে। ইসরায়েল নৌবাহিনী যদি এটাকে অ্যাটাক করেই ফেলে, ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটায় কিংবা বোমা হামলার মতো ঘটনা ঘটায়, এই ভিডিও যখন আপনারা দেখছেন তার মাঝেই এই কাণ্ড ঘটে যাবে কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিত করতে পারছি না। যমুনা টেলিভিশন যে তথ্য, সর্বশেষ তথ্য রাত 1টার পরে যে তথ্য দিয়েছে, সেটা হচ্ছে যে সেই জাহাজ দুটো নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাকে কেন্দ্র করে নৌবাহিনীর জাহাজ, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ পুরো সমুদ্রে তাদেরকে ঘিরে ফেলেছে। এরকম পরিস্থিতিতে আজকে, অর্থাৎ গতকালকে এখন বলা যায়, নিজের ভেরিফাইড পেজে ফেসবুক পেজে শহীদুল আলম বলেছিলেন, আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। সে একজন বিদ্রোহী ছিলেন যিনি সমাজের প্রত্যাশা পূরণ করতে না পারায় আত্মত্যাগ করেছেন। তার মৃত্যু আমার জন্য দরজা খুলে দিয়েছে। আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি, যিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করেছিলেন। অর্থাৎ তার বড় ভাইয়ের সঙ্গে আবু সাইদের তুলনা করেছেন তিনি। 2024 সালের 16 জুলাই তাকে হত্যা করা হয়, এই কথা বলেছেন। শহীদুল আলম আরও লিখেছেন, ইতিহাসে যারা স্থিতাবস্থাকে অর্থাৎ স্ট্যাটাসকোকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তারাই সব কিছু বদলে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারগুলো, সেগুলো বলে তিনি জুলাই অভ্যুত্থানের কাছ থেকে স্পৃহা পেয়েছেন, সেই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে নিজেকে স্যাক্রিফাইস করার মিশনে গিয়েছেন এবং সেই ঘটনা যদি ঘটে ফেলে, মানে এই বহরে থাকা 500 পর্যটক বিভিন্ন দেশের, যারা একটা বার্তা দিতে যাচ্ছেন, তাদের জীবনহানি ঘটে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কি আছে শহীদুল ইসলামের কপালে, কিংবা 500 যারা নাগরিক রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের, তাদের কপালে কি আছে, কি ঘটতে যাচ্ছে? টানটান উত্তেজনায় হয়তো রাত পার হবে। জাহাজটা গাজা পৌঁছার আগেই অন্য কোনো ঘটনা ঘটে যায় কিনা, সেটাই এখন জানার অপেক্ষা। দর্শক, আমি আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই, এক কথায় ব্রেকিং কিছু খবর দিতে চাই আপনাদের। প্রথম শিরোনামটি হলো, এবার দখলদারদের একদম কোল ঘেঁষে 40,000 সেনা মোতায়েন করতে যাচ্ছে মিশর। পাশাপাশি চীনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করা হয়েছে সিনাই উপত্যকার কাছাকাছি, করা হচ্ছে মাটির নিচে ভূগর্ভস্থ টানেল। দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো, এবার নিউ ইয়র্ক টাইমস বলছে দখলদাররা প্রতিরোধ বাহিনীকে পরাজিত করতে পারবে না, তারা অপরাজেয়। বুঝতে পারছেন প্রতিরোধ বাহিনী কারা? তৃতীয় ব্রেকিং খবর, সৌদি ইরান তলে তলে বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সাহায্য করতে যাচ্ছে, এই বিষয়ে টেনশনে আছে নেতানিয়াহু। পাশাপাশি চীন পাকিস্তান নতুন পরিকল্পনায় আরব বিশ্বকে নতুন পথে, নতুন মতে টেনে আনতে চাইছে। অন্যদিকে এরদোয়ানের তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে দখলদার দেশকে নিয়ে। চলুন প্রিয় দর্শক, খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। আপনারা এখন শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার, তাই তো? কোনো প্রবলেম তো নেই না? প্রথমেই আমি মিশরের খবরটি দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে দখলদার দেশটির প্রতিবেশী একটি দেশ মিশর, মাঝখানে গাজার এবং সেখানে রয়েছে একটি রাফা করিডোর বলবো না, সীমান্ত বলবো,
দখলদাররা যখন গাজার উপর হামলা চালায় তখন নিরীহ মানুষগুলো এই রাফার দিকে ছুটে আসে। যখন মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি, তখন এই রাফা সীমান্তটি খুলে দিয়েছিলেন এবং সেই সময়টিতে গাজার প্রতিরোধ বাহিনী কিছু অস্ত্র ঢোকাতে পেরেছে, কিছু রসদ ঢোকাতে পেরেছে এবং মিশরের একটা সহযোগিতা পেয়েছিল এই গাজার প্রতিরোধ বাহিনী। কিন্তু আমেরিকা, আরব এবং ইসরায়েল সম্মিলিতভাবে মোহাম্মদ মুরসির পতন ঘটিয়ে স্বৈর শাসক আবদেল ফাত্তাহ আল সিসিকে ক্ষমতায় বসায় এবং ইসরায়েল আমেরিকার হাতের পুতুল এই আবদেল ফাত্তাহ আল সিসি বিগত প্রায় এক যুগের কাছাকাছি তিনি ক্ষমতায় বসে থাকলেও তিনি প্রকৃত অর্থে গাজার জন্য কোনো ভূমিকা রাখেননি। এমনকি তুরস্কের মতো দেশ বারবার সহযোগিতা চেয়েছিল মিশরের, যে তুমি তোমার ভূমিটা আমাকে ব্যবহারের অনুমতি দাও, আমি একটু দখলদারকে শিক্ষা দিয়ে আসি। সেই অনুমতি না জর্দান দিয়েছে না মিশর দিয়েছে। সাম্প্রতিক সময় যে বিষয়গুলো তৈরি হয়েছে, যে কাতারে যখন দখলদাররা আক্রমণ করলো, কাতার কারা? আমেরিকার অন্যতম মিত্র। এই আরব রাষ্ট্রগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেয় আমেরিকাকে তাদের নিরাপত্তার জন্য এবং রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য। কিন্তু যখন দখলদার দেশটি কাতারে আক্রমণ করলো, অনেকটা নীরব চুপ থেকেছে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গণমাধ্যমগুলো বলছে আক্রমণের দিন মার্কিন টাইম, আমেরিকার টাইম 8টাতে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহু এবং 8:56 কাতারে আক্রমণ হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে এমনটি অভিযোগ করা হচ্ছে। তো এই পরিস্থিতির আলোকে কাতার, আরব আমিরাত, সৌদি বা বাকি আরব রাষ্ট্রগুলো বুঝতে পেরেছে যে আসলে ওদেরকে আমরা যত টাকা দিয়ে রাখি না কেন, ওরা আমাদের নিরাপত্তায় কাজ করবে না, ওরা শুধু আমাদের জুজুর ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। ওরা আমাদের ইরানের ভয় দেখিয়ে বা তুরস্কের ভয় দেখিয়ে আমাদের দেশে একটা ঘাঁটি গড়ে আমাদের পেট্রোডলার চুরি করছে। তো এর পরপরই এরদোয়ান মিশরের সাথে বেশ কিছু ডাইনামিক খেলা খেলে এবং মিশরকে বোঝায় যে তোমার ক্ষমতাকে আমরা কেড়ে নিব না বা এখানে আমরা রেজিম চেঞ্জ ঘটাবো না, তুমি আমাকে সাহায্য করো। আবদেল ফাত্তাহ আল সিসি মিশরের সাথে, তুরস্কের সাথে কিছু বিষয়ে আলোচনা চালান এবং বলা হচ্ছে মিশর সিনাই উপত্যকার কাছে ইসরায়েল এবং মিশরের যে সীমান্ত অঞ্চল বা নো ম্যানস ল্যান্ড যে জায়গাটি, সেখানে তারা বাংকার বা ভূগর্ভস্থ টানেল তৈরির কাজ শুরু করেছে এবং 40,000-এর মতো মিশরীয় সেনা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এই অঞ্চলে তারা পাহারায় রয়েছে। পাশাপাশি চীনের থেকে কেনা সাম্প্রতিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম সাজোয়াজানগুলো পৌঁছে গেছে এখন সেই অঞ্চলে। বলা হচ্ছে যে গাজাকে রক্ষায় হয়তোবা মিশর এগিয়ে আসতে পারে। আবার কেউ বলছেন যে দখলদারদের আক্রমণ এলে মিশর তাৎক্ষণিক যেন প্রতিরোধ করতে পারে, সেই জন্য এই প্রস্তুতি। এর মধ্যে দখলদার দেশটির পক্ষ থেকে মিশরকে আলোচনার প্রস্তাব দিলে মিশর এই আলোচনায় রাজি হয়নি। তারপর নেতানিয়াহু আমেরিকার শরণাপন্ন হয়েছেন। এখন দেখতে চাই যে মিশরের মতো পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনী কিন্তু মিশরের, মুসলমানদের মধ্যে আর কি, মুসলিম দেশের মধ্যে, কিন্তু এগুলোকে অকার্যকর করে রেখে দিয়েছে। এরা কোনো ভূমিকাই নেই, এদেরকে মশা মারতে রাখা হয়েছে আর কি, এত বড় বিশাল সামরিক বাহিনী। অন্যদিকে মিশর স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির কারণে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক কি বলবো দুরবস্থার মধ্যে আছে। দর্শক, আবু সুফিয়ান তিনি লিখছেন, আমি কি জামাতের এজেন্ট? আপনি কি ভারতের এজেন্ট? আমার মনে হয় আবু সুফিয়ান আপনি ভারত চলে যান, বাংলাদেশে থাকার দরকার নেই, নরেন্দ্র মোদীর কাছে চলে যান, ভিসা লাগলে ব্যবস্থা করে দেব। আসেন, 2 নম্বর বিষয়টি হলো তুরস্ক আজকেও ইসরায়েলের হুমকির ব্যাপারে মুখ খুলেছে। তারা বলেছে যদি একই ভুল দখলদাররা আবারও করে, মানে কাতারে যে ভুল করেছে, তাহলে তাদেরকে এমন পরিণতি ভোগ করতে হবে যে তারা আক্রমণের পর নিজেরা নিজেদের আর খুঁজে পাবে না। এর আগের দিন বলেছে মানচিত্রে
পৃথিবীর মানচিত্র থেকে ওই দেশটিকে মুছে ফেলবে তুরস্ক। আজকে নতুন বার্তা এসছে এবং তুরস্কের ইন্টেলিজেন্স মিল্লি ইস্তেকবারাত তেশকিলাতি অর্থাৎ MIT সর্বোচ্চ কি বলবো সতর্ক অবস্থায় কাজ করছে। দখলদাররা কোনো মিসাইল অ্যাটাক করবে, দখলদাররা F-35 বা F-16 দিয়ে অ্যাটাক করবে, নাকি দেশটির ভেতরে মানে তুরস্কের ভেতরে মোসাদ কর্তৃক কোনো গুপ্ত হত্যা চালাবে। এজন্য তুরস্ক সর্বোচ্চ পাহারায় রয়েছে এবং তুরস্কে যেসব হামাস নেতারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে তুরস্ক। পাশাপাশি তুরস্ক স্পষ্ট করে বলে দিয়েছে যদি কোনো প্রকার দখলদারদের পক্ষ থেকে তুরস্কের ভেতরে একটি ছোট আক্রমণ হয় এটার ওজন অনেক বেশি হবে, যেটা ওরা নিতে পারবে না। এবং এরদোয়ান এই ব্যাপারে একদম সাফ জানিয়ে দিয়েছে যে আমি কারোর দিকে তাকাবো না, তোমার যে বাপ দাদারা আছে মানে বিশ্বমোড়ল বা আমেরিকা বা পশ্চিমারা আছে কারোর দিকে তাকাবো না, আমি আক্রান্ত হলে আমি তোমার নাম নিশানা মুছে ফেলবো, এইটা তুমি কনফার্ম থাকো। কারণ এরদোয়ান অপেক্ষায় আছে যে ওরা লেজে পাড়া দেখ, কারণ হামাসের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হলো তুরস্কের এরদোয়ান সরকারের। তার চোখের সামনে গাজাটাকে ধ্বংস করে ফেলছে কিন্তু কেউ তাকে সাহায্য করছে না, তিনি যতটুকু পারছেন চুপি সারে যা কিছু করছেন। কিন্তু এবার তার টার্গেট দখলদাররা যদি লেজে পাড়া দেয় এই সুযোগটি কাজে লাগাবে তুরস্ক। আর সাম্প্রতিক তুরস্ক যতগুলো তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলি, তার ICBM বলি বা তার মিসাইল বলি, আদার যা আছে তুরস্ক সাম্প্রতিক সময় যেগুলো নতুন নতুন দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা রেঞ্জ কিন্তু তুরস্ক থেকে ইসরায়েল। খেয়াল করবেন মানে তুরস্ক বোঝাচ্ছে যে আমার টার্গেট কিন্তু তেল আবিব, তার প্রত্যেকটা জিনিস ওই দেশটার জন্য করছে। এবং গত এক বছরের মধ্যে তুরস্ক যে সারপ্রাইজ দিচ্ছে অস্ত্র বাজারে অবাককর বিষয়। এবং তুরস্ক তার অন্যতম মিত্রদের সাথেও ভেতরে ভেতরে কাজ চালিয়ে যাচ্ছে। আসছি 3 নম্বর বিষয়, পাকিস্তান এবং গাজার সংবাদটা দিয়ে আমি পাকিস্তানে আসছি। গাজাতে আজও দখলদার বাহিনীর সাথে প্রতিরোধ বাহিনীর সংঘর্ষ হয়েছে এবং বলা হচ্ছে গাজা থেকে প্রতিরোধ বাহিনী দখলদার দেশটিকে টার্গেট করে বেশ কয়েকটি রকেট আক্রমণ চালিয়েছে। মাঝখানে দেশটি IDF এর সাথে লড়াইতেই ব্যস্ত ছিল, কিন্তু আজকে নতুন করে গতকালকে নতুন করে আবারও দখলদার দেশটির মধ্যে রকেট অ্যাটাক চালিয়েছে। দখলদার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা একটি রকেটকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করেছে, অন্য একটিকে ইন্টারসেপ্ট করতে পারেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা জানায়নি। পাশাপাশি দেশের ভেতরে দখলদার সেনাদের সাথে প্রতিরোধ বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কিছু মাইন পুঁতে রেখেছিল সেগুলো বিস্ফোরণ হয়েছে এবং ব্যাপক সংখ্যক হতাহত হয়েছে এমন খবর পাওয়া গেছে। তার মানে ভেতরে গাজার ভেতরে দখলদারদের সাথে লড়াই এখনো কন্টিনিউ চলছে। তারপরের খবরে আসি দর্শক, পাকিস্তানের সাথে সৌদির যে আলোচনাটি হয়েছে বা চুক্তিটি হয়েছে, অনেকেই বলছে যে এটা নেপথ্যের মাস্টারমাইন্ড চীন এবং তুরস্ক। কারণ পাকিস্তানের সাথে সবচেয়ে মধুর সম্পর্ক হলো প্রথম তুরস্ক, তারপর চীন। তো বলছে যে তুরস্ক যেহেতু ন্যাটোর সদস্য, আবার তুরস্কের সাথে দখলদারদের একটা চরম বিরোধ আছে, আবার তুরস্ককে ভয় পায় আরব রাষ্ট্রগুলো। ওসমানী সালতানাতের আদলে তুরস্ক যেভাবে এগুচ্ছে ওরা ভয় পাচ্ছে যে আবার আমাদের রাষ্ট্রগুলো দখলে নেয় কিনা। তো সব মিলে তুরস্ক পাকিস্তানকে এখানে ব্যবহার করেছে, আর কাতারে আক্রমণের কারণে আরবরা ভয় পেয়ে গেছে ইসরায়েলকে। তো যে কারণে পাকিস্তানের সাথে সৌদির চুক্তির পর আরবের বাকি রাষ্ট্রগুলো পাকিস্তানের সাথে চুক্তির একটা পরিকল্পনা করছে। তো এরই মধ্যে আজকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নতুন করে একটি স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলেছেন সৌদিকে প্রয়োজনে আমরা নিউক্লিয়ার সহযোগিতা করব, পারমাণবিক বোমা বানাতে কিংবা রক্ষায় পারমাণবিক সহযোগিতা, মানে পাকিস্তান থেকে সৌদিতে যদি পারমাণবিক বোমা পাঠাতে হয় পাকিস্তান সেটা করবে। একদম ডাইরেক্ট বলেছেন, বলছে যে আমাদের চুক্তির মধ্যে এই বিষয়টি রয়েছে। কারণ সৌদিতে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ, পাকিস্তানে আক্রমণ মানে সৌদিতে আক্রমণ। সেই হিসেবে যদি শত্রুরা সৌদি আরবে আক্রমণ করতে চায় সেক্ষেত্রে পাকিস্তান তার সর্বোচ্চ সহযোগিতা করবে, সর্বস্ব দিয়ে। ক্লিয়ার? অর্থাৎ পারমাণবিক সহ সব রকম সহযোগিতা করবে।
তো চীন ইতিমধ্যে আফগানের যে বাগরাম ঘাঁটিটি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছিল আফগানে থাকা অবস্থায়, এটা নিয়ন্ত্রণ নিতে চাইছে। তো এটি নিয়ন্ত্রণ নিতে চীন পাকিস্তানকে সৌদির সাথে একটা সম্পর্কের আটকালো। পাশাপাশি চীন চাইছে এই শক্তিতে, মানে এই জোটে ইরান থাকুক। কারণ পাকিস্তানের সাথে মোহাম্মদ বিন সালমানের বৈঠকের একদিন আগে ইরানের যিনি সর্বোচ্চ নেতা, তার স্পেশাল অ্যাডভাইজার এবং ইরানের সর্বোচ্চ নিরাপত্তা প্রধান, তিনি কিন্তু সৌদি আরবে সফর করেছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তিনি বৈঠক করেছেন। তার একদিন পরে কিন্তু পাকিস্তানের সাথে চুক্তির বিষয়টি খোলাসা করেছেন। তো বলা হচ্ছে যে এই চুক্তির মধ্যে নেপথ্যে চীন, তুরস্ক, পাকিস্তান থাকতে পারে। কিছু মাধ্যম বলছে আর কি, আরাবিয়ান আউটলেট গুলো বলছে বা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছে। এখন পর্যন্ত সৌদি আরব ইরানের বিষয়টিকে প্রকাশ্যে আনেনি, যেহেতু ইরানের সাথে আরো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লম্বা বিরোধ আছে বা তাদের মধ্যে বিরোধটা একটু বেশি স্ট্রং। তো সৌদি আরবের সাথে ইরানের নাকি এরকম কথা হয়েছে, কনফার্ম না তথ্যগুলো, কিছু মাধ্যম থেকে পেয়েছি যে ইরান সৌদিকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা একই ভাই, আমরা তোমাদের রক্ষায় এগিয়ে আসব, তোমরা যদি আমাদের পাশে থাকো। এবং আমাদের সৌদি আরব নিয়ে কোনো অন্য পরিকল্পনা নেই। প্রয়োজনে ইরান সৌদি আরবের সঙ্গে মিলে পারমাণবিক প্রযুক্তির কাজ চালাবে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।